সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিম এখন প্রচুর ভাইরাল। এমনকি তার একটি ছবির স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে মেজর ডালিম নাকি এখনো বেঁচে আছেন। এছাড়াও এটাও নাকি বলা হচ্ছে যে মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে নাকি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, যার প্রতিশোধের কারণেই মেজর ডালিম বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন। ফেসবুকে ভাইরাল এই সকল তথ্য কি আসলেও সত্যি নাকি গুজব? মেজর ডালিম কেন তিনি বঙ্গবন্ধুকে হত্যা করেন, আর কেনই বা তিনি আজও পলাতক? আজকের ভিডিওতে জানবো মেজর ডালিমের সেই সব জীবনী সম্পর্কে। লেটস কন্টিনিউ। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, জন্মগ্রহণ করেন 1946 সালে। তবে তার জন্মস্থান বা ব্যক্তিগত তথ্যগুলো খুব কমই জানা যায়। তার শিক্ষা জীবন সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি। তবে তার নিজস্ব ওয়েবসাইটের তথ্য মতে তিনি বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন। ডালিমের স্ত্রী ছিলেন নিম্মি চৌধুরী এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। কিন্তু যার অধীনে যুদ্ধ করেছিলেন 1975 সালের 15ই আগস্ট তাকেই হত্যা করে এখনও আত্মগোপনে আছেন। অর্থাৎ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে এখনও পলাতক রয়েছেন তিনি। এখন আসি এই বঙ্গবন্ধুর হত্যা ও মেজর ডালিমের স্ত্রীর ধর্ষণের বিষয়ে। বর্তমানে ফেসবুকের ভাইরাল সব পোস্টে দেখা যাচ্ছে যে মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে নাকি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, যার প্রতিশোধের কারণেই নাকি মেজর ডালিম 15ই আগস্ট একটি অপারেশনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন। হ্যাঁ, এটা সত্যি যে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, কিন্তু এটা কি সত্যি যে মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের জন্যই বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল? আমি বলবো একদমই না। এটা সম্পূর্ণ একটি গুজব। এখন আপনি বলতে পারেন, আপনি কি করে জানেন যে এটা একটা গুজব? আমি এটাকে একটা গুজব বলছি এই কারণে যে মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে নাকি বঙ্গবন্ধুর শেখ কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, এটা যে সম্পূর্ণ মিথ্যা সেটা মেজর ডালিম তার লেখা আমি মেজর ডালিম বলছি বইয়ে স্বয়ং বলেছেন। জি হ্যাঁ, মেজর ডালিম তার লেখা বই আমি মেজর ডালিম বলছি বইয়ে সম্পূর্ণ ঘটনাতে তুলে ধরেছেন। এমনকি ওই দিন কী হয়েছিল তাও তিনি বর্ণনা করেছেন। ওই দিন শুধু মেজর ডালিমের স্ত্রী নয়, বরং মেজর ডালিমকেও অপহরণ করা হয়েছিল। এটা ছিল 1974 সালের ঘটনা। মেজর ডালিমের বর্ণনায় 1974 সালের মাঝামাঝি তার খালাতো বোনের বিয়ের আয়োজন চলছিল ঢাকা লেডিস ক্লাবে। ওই অনুষ্ঠানের একটি ঘটনায় ডালিমের শ্যালক বাপ্পির সঙ্গে তখনকার রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেদের বিরোধ দেখা দেয়। বিয়ের অনুষ্ঠানের শেষ পর্যায়ে হঠাৎ দুটি মাইক্রোবাস এবং একটি কার এসে ঢুকলো লেডিস ক্লাবে। কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা, আর মাইক্রোবাস দুটো থেকে নামলো প্রায় 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাজী গোলাম মোস্তফার সহযোগীরা মেজর ডালিমকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিল। এই অবস্থায় ডালিমের স্ত্রী ও তার শাশুড়ি বলেন, মেজর ডালিমকে তুলে নেওয়া হয়েছে যখন, তাহলে আমাদেরকেও তুলে নিতে হবে। তখন তাদেরও ডালিমের সঙ্গে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মেজর ডালিম দেখলেন তাদের গাড়িটা যাচ্ছে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে। তখন তিনি বুঝে গিয়েছিলেন তাদের সেখানে নিয়ে যাওয়া হলে তাদের কী অবস্থা করা হবে। তখন তিনি বুদ্ধি করে গাজী গোলাম মোস্তফাকে বলেন, আপনি যে আমাদেরকে তুলে নিয়ে আসছেন তা কিন্তু পাবলিক স্বচক্ষে দেখেছে। তখন মুস্তফা গাড়িটি ঘুরিয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তখন সেখানে আরও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বইয়ে ডালিম আরও উল্লেখ করেন, সেখানে তাদের গাড়ি থেকে নামানো হয় এবং কিছুক্ষণ পর শেখ কামাল ও শেখ রেহানা চলে আসেন এবং ডালিমের স্ত্রী এবং তার শাশুড়িকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পেছনে শেখ কামালের সম্পৃক্ততা এতটুকুই।
অপহরণের পেছনে মূল দায়ী ছিলেন গোলাম মোস্তফা। কিন্তু এখানে একটা বিষয় ছিল এই যে গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমের পরিবারকে অপহরণ করেছিল, এটা একটি স্বৈরাচারী ঘটনা। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কি এর বিচার করেছিলেন? কেউ বলে করেছিল, কেউ বলে করেননি। তবে ধারণা করা হয় ওই বিচার বঙ্গবন্ধু সেদিন আসলেই করেননি। এর প্রমাণ হলো যদি বিচার হয়েই থাকতো তাহলে এই ঘটনার পরও কেন গাজী গোলাম মোস্তফাকে রেড ক্রসের চেয়ারম্যান রাখা হয়েছিল? একই তো এটা ঘটেছে একজন মেজরের পরিবারের সাথে, তার উপর এর কোনো বিচার করা হয়নি। এতে অনেক আর্মি মেজর সদস্যদের বঙ্গবন্ধুর উপর ক্ষিপ্ততা বৃদ্ধি পেয়েছিল। এই জন্য এক নীল নকশার মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবারকে শেষ করে দেওয়া হয়। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। মেজর ডালিম এতটাই চৌকস ছিলেন যে তিনি যখন বঙ্গবন্ধুকে হত্যা করেন তখন তিনি চাইলে গাজী গোলাম মোস্তফাকেও হত্যা করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। কারণ হিসেবে তিনি বলেছিলেন তিনি যদি মোস্তফাকেও হত্যা করতেন তাহলে সবাই ভাবত নিজ প্রতিশোধের জন্যই তিনি বঙ্গবন্ধু এবং মোস্তফাকে হত্যা করেছেন। এরকম কেউ যাতে না মনে করেন তাই তিনি গাজী গোলাম মোস্তফাকে ছেড়ে দেন। এটাই হলো মূল কাহিনী, যেটা মেজর ডালিম নিজে তার বইয়ে লিখেছিলেন। তার নিজস্ব ওয়েবসাইটে বঙ্গবন্ধুকে হত্যার পক্ষে বিভিন্ন যুক্তিও দিয়েছিলেন। এছাড়াও তিনি তার জীবনীসহ কিছু বইও লিখেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। আমি মেজর ডালিম বলছি, কিছু কথা কিছু ব্যথা। মেজর ডালিম ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। শরীফুল হক ডালিম প্রথমে 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে চাকরির ইস্তফা দিয়ে বাংলাদেশে চলে আসেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। এরপর 15 আগস্ট 1975 সালে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রধানকে হত্যা করার পরেও এক অজানা রহস্যের কারণে তিনি তার পরবর্তী জীবন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার করেন। মেজর ডালিমের আত্মজীবনীমূলক গ্রন্থেও বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত বিষয়টি স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তবে বঙ্গবন্ধুর ওই হত্যাকাণ্ডকে বরাবরই বিপ্লব হিসেবে অভিহিত করে আসছেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয়, তবে এবার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে। এছাড়াও 75 পরবর্তী কতিপয় সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেন। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। তার 2 বছর পর 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করে থাকেন তিনি। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনিই পালন করেন। তবে তার এই সাজানো জীবনের অবসান হয় 1995 সালে। 1995 সালে তিনি চাকুরি থেকে অবসর লাভ করেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ থেকে পালান। সেই থেকে এখন পর্যন্ত মেজর ডালিম রয়েছেন সকলের লোকচক্ষুর আড়ালে। কেউই জানে না তার অবস্থান, আজও বেঁচে আছেন নাকি মারা গেছেন। তবে সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিমের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন,
সেটা নেওয়া হয়েছিল ৩ বছর আগের একটি লাইভ সেশন থেকে। সেই থেকে সকলেই ধারণা করছেন মেজর ডালিম এখনও বেঁচে আছেন। এখন মানুষ মাত্রই ভুল, আবার তথ্য সংগ্রহ করার সময় অনেক কিছু স্কিপও হয়ে যায় বা সোর্সও পাওয়া যায় না। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনেক ইতিহাস সামনে আসছে, যা অনেকেরই অজানা। তাই যদি আমার কোনো তথ্য ভুল বলে মনে হয়, তবে অবশ্যই ভেরিফাইড কোনো সোর্স সহ কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এরকম অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।